গলির দাবি। গলির দাবি ওর সঙ্গে বলতে গিয়ে বলি যে বহু আগে, বহু বছর আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে কথাসাহিত্যিক, উনি একটা অসাধারণ একটা উপন্যাস লিখেছিলেন, 'পথের দাবি'। সে অসাধারণ। সে সব্যসাচী, যুদ্ধ, ভারত ইংরেজ। সে অসাধারণ লিখেছিল যখন পড়েছিলাম স্কুলে থাকাকালীন। তারপরে ওই নামটা হঠাৎ মাথায় এলো। কেন এই ১-২ দিন আগেই নাকি গতকালই বোধহয় আমি দেখলাম কুয়াদ্রাত যে ইস্ট বেঙ্গলের কোচ তার একটা সিভি দেখলাম তার ওয়েবসাইটে আপলোড করা। পরশু বোধহয় আমি দেখেছি। তারপর আরও এই ধরনের বিভিন্ন লোকের বিভিন্ন দাবি, মানে কুয়াদ্রাত নয়, মানে এই ভারতীয় ফুটবল সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া দেখে মনে হলো এটা অদ্ভুত পথের দাবি। মানে এটা পথ না, এটাকে অন্ধ গলি বলাই ভালো। তাই গলির দাবি। প্রথমে একটা অদ্ভুত দাবিতে আসি, কুয়াদ্রাতের সিভি নিয়ে আসবো। একটা অদ্ভুত দাবিতে আসি, সেটা হচ্ছে আজকে দেখলাম বর্তমানে একটা লেখা বেরিয়েছে যে ইস্টবেঙ্গলের যে স্বনামধন্য গোলকিপার ছিল ভাস্কর গাঙ্গুলি, উনি দাবি করেছেন যে উনি একটা গোলকিপার একাডেমি খুলতে চান, মানে ইস্টবেঙ্গলের স্কুলের মারফত, এবং তাতে নাকি সায় দিয়েছেন, মানে নিতু সরকার অন্তত প্রাথমিক সায় দিয়েছেন যে করা উচিত আবার স্ট্রাইকার একাডেমি। তো এই একটা আজগুবি এই দাবিটা আগে করেছিল আইএফের যে সচিব ছিলেন জয়দীপবাবু। উনি এরকম একটা আজগুবি একটা দাবি করেছিলেন যে শুধু গোলকিপার তৈরি করব। দেখুন, গোলকিপারের কিছু স্কিল সেট আছে বল ধরা ছাড়া, সেগুলো সে একলা একলা অনুশীলন করতে পারে, কিন্তু গোলকিপারের আসল সমস্যা হয় যখন সে একটা ম্যাচ চলাকালীন বিভিন্ন সিচুয়েশন, ধরুন ক্রস ধরতে পারলো না বা অ্যান্টিসিপেট করতে পারলো না, মুভটা আগে আসবে না পেছনে যাবে। তো এইগুলো কিভাবে আপনি অনুশীলন করাবেন? কিংবা ধরুন স্ট্রাইকার তো একা খেলে না। আপনি যেই পজিশনেই বলুন, নাম্বার 9, শুধু সে নাম্বার 9 খেলবে না, সে ধরুন টিমের ফরমেশন অনুযায়ী তাকে 10 এও খেলতে হতে পারে। 10 এ মানে নাম্বার 10 পজিশনে, বা তাকে হয়তো উইংয়ে চলে যেতে হলো। আর সে একলা, একলা করবে কি? মানে মানে আপনার কোনো মিডফিল্ডার নেই, কোনো ক্রস আসছে না। ওইভাবে আপনি কিছুই তৈরি করতে পারবেন না। এগুলো মানে যখন মানে চিন্তাভাবনার চূড়ান্ত দৈন্যতা প্রকাশ পায় বা চিন্তাভাবনা আপনার চূড়ান্ত দৈন্য হয়ে যায়, তখনই এসব আজগুবি সমাধান মাথায় আসে। তো গোলকিপারের ক্ষেত্রে বলব, দেখুন, সমস্যার সমাধান অনেক আছে। সব বলে তো লাভ নেই। মানে ধরুন কেউ কিছু পারবে না, একগাদা বলে তো লাভ নেই। যেটা সাময়িকভাবে সম্ভব সেটাই বলছি। ওই ইস্টবেঙ্গলের দ্বারা সম্ভবও নয়, মানে প্রত্যেকটা ইউথ টিমে একটা ভালো একটা বিদেশি কোচ আনা। বেলজিয়াম থেকে ধরুন বা ব্রাজিল থেকে আনলেন। বেলজিয়াম থেকে আনতেই পারেন, কারণ বেলজিয়াম যেটা করেছে ওদের সরকার, প্রচুর ভালো, ভালো ইউথ কোচ বানিয়েছে, যেটা ভারতে নেই। ভারতে আছে শুধু গুলবাজ, মানে বিদেশিরা আসে, ওই যারা চাকরি-বাকরি পায় না ধরুন ইউরোপে, তারা যায় ভারতে। গিয়ে গুলঠুল মেরে টুপি-টাপা পরিয়ে চলে আসে। তো ভারতে ভালো কোচ নেই সেই অর্থে। ইউথ লেভেলে কোচ নেই। ওই এক আধজন আছে যাদের মারফত ধরুন শ্যামল বেশরা বেরোচ্ছে বা দেবজিৎ রায় বেরোচ্ছে, এই ধরনের কিছু আছে হয়তো। বেসিক্যালি সেরকম নেই। তো ইস্টবেঙ্গলের দ্বারা এই মুহূর্তে অত সম্ভবও নয়। টাকাও নেই হয়তো, টাকাটা বড় ব্যাপার না, ওই শিক্ষাটাই নেই। যে প্রত্যেকটা ইউথ লেভেলের আপনার রিজার্ভ টিমের আন্ডার 17, 15, 13 প্রত্যেকের জন্য ভালো বিদেশি কোচ আনা, সেসব শিক্ষা নেই এদের মধ্যে। তো যেটা করণীয় সেটা হচ্ছে, ধরুন এই গোলকিপার যে আমাদের গৌরব আছে, ওর একটা সম্ভাবনা আছে, মানে হাইট খুব খারাপ নয়, বডি স্ট্রাকচার ভালো, কিন্তু কিছু, কিছু ওর সমস্যা আছে যেগুলো দূর করা দরকার। ওকে যদি আইএসএলে ভালো কিছু করতে হয়, সেটার জন্য ওকে কিন্তু ওর যে ব্যক্তিগত কোচ আছে উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে, হয়তো সেই অর্থে ব্যক্তিগত নয়, তো তাকে একটু টাকা-ঠাকা দিয়ে একটু পার্সোনালাইজড ট্রেনিং দরকার। তো সেক্ষেত্রে আমি বলব যে ওকে যদি আইএসএলে প্রমোট করা হয়, ওর নিশ্চয়ই কিছুটা স্যালারি বাড়বে। তো সেই স্যালারির একটা অংশ ও যেন এই খাতে ব্যয় করে। মানে ফর সেলফ ডেভেলপমেন্ট। এর বেশি কিছু নয়। ওই আলতু-ফালতু ওই ভাস্কর যেগুলো বলছে, এগুলো কোনো কাজের ব্যাপার নয়। মানে ভাস্করকে যদি দায়িত্ব দেয়, ও নিজের হাইটের সমস্ত গোলকিপারকে প্রমোট করে দেবে। যেমন আদিত্য পাত্রকে প্রমোট করেছে। কে করেছে জানি না।
ভাস্কর করেছে নাকি বিনো করেছে নাকি আপনার নিতুবাবু করেছে নাকি কোয়াদ্রাত করেছেন, কিন্তু ওই হাইট নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আইএসএলে দাঁড়ানো খুব মুশকিল। এবার আপনি বলতে পারেন দেবজিৎ নয়, হ্যাঁ, দেবজিৎ কী করে দাঁড়ালো? দেখুন, দেবজিৎ যখন দাঁড়িয়েছে তখন আইএসএল ছিল না। ও কিন্তু প্রথমে আই লিগে দাঁড়িয়েছে, অন্তত একটা দাঁড়ানোর সুযোগ পেয়েছে। কিন্তু এখনকার দিনে কাউকে দাঁড়াতে গেলে কিন্তু ওই আই লিগে দাঁড়ালে চলবে না, তাকে আইএসএলেই দাঁড়াতে হবে। তো সেই দাঁড়ানোর সুযোগটাই সে পাবে না। সে যদি খর্বকায় হয়, তাকে হ্যাটা করে একদম তার খেলাটাই শেষ করে দেবে। বিপক্ষের যে বিদেশিরা আছে, যে লম্বা লম্বা বিদেশিরা আছে, শুধু একটা বেয়ার মিনিমাম একটা হাইট যদি থাকে, একটা বডি স্ট্রাকচার থাকে, তারপর তাকে গড়ে পিঠে নিতে হবে। সেইটা গৌরবের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আসি আমাদের যে কোয়াদ্রাত বাবু, তার সিভি নিয়ে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি অনেকের সিভি বানিয়ে দিয়েছি, মানে দেশ বিদেশে থাকাকালীন অনেক ভারতীয় ছেলেমেয়ের বানিয়ে দিয়েছি। কেননা অনেকেই দেখেছি সিভি বানাতেই পারে না, মানে কী লিখবে কী লিখবে না সেটা জানেই না, বা কতটা লিখবে। অনেকে সিভিটাকে ভাবে মানে জীবনে যত পাপ কাজ করেছে, মন্দ কাজ করেছে, তার একটা ডায়েরি, দৈনন্দিন ডায়েরি, যা পারে হাবিজাবি লিখে রাখে। তো সেই জন্য অনেককে বানাতে হয়েছে। আবার একটা সময় মানে যখন একটা বড় টিমের দায়িত্বে ছিলাম ভারতে থাকাকালীন, তখন ক্লায়েন্টকে সিভি পাঠাতে হতো। তো এরা তো কেউ সিভি লিখতেই পারে না, মানে গ্রামার ঠ্যামার ছাড়ুন, মানে কি কন্টেন্ট লিখবে কি লিখবে না, কতটা লিখবে, আইডিয়া নেই। তো আমাকে বসে বসে সবার সিভি বানিয়ে দিতে হতো, সবাইকে পাশে বসিয়ে। তবে সবচেয়ে হাইট আমার মনে আছে, আমি তখন কোরিয়াতে ছিলাম, একটা বাঙালি ছেলে, আমরা একটা গ্রুপেই ছিলাম, মানে উইকেন্ডে মিট করতাম। তো তার হঠাৎ মানে চাকরি চলে যায়, এবার এত তার কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়নি, তো মাথায় হাত দিয়ে বসেছে সে আর তার বউ, তখন সদ্য বিবাহিত। তারপর ওকে বললাম, ও আমার ফিল্ডে নয়, একটু কাছাকাছি কিন্তু অন্য ফিল্ডে। তোকে আমি বললাম তোর সিভিটা পাঠা। তো সিভি পাঠিয়েছি, দেখি ভুল ভাল সব লেখা, মানে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কন্টেন্ট একদম রদ্দি, মানে ওই সিভি দেখলে কেউ ফেলে দেবে। কারণ তো সিভিটা তো একটু ঠিক করতে হবে, মোটামুটি একটা দিন লাগবে। তাহলে তুই চলে আয়, আমার বাড়িতে চলে আয়। একটু দূরে ছিল, মানে ট্রেনে করে আসতে হতো, মেট্রো ট্রেন, সিওলে। তো পরদিন মানে ও কুড়েমি করছে, দাদা এই সেই এসব বলছে। তাই আমি বললাম, তোর সিভি আর আমি বানাবো বলিনি, মানে মনে মনে ভাবছি। তাও বললাম ঠিক আছে, কী আর করা যাবে, মানে বাঙালি ছেলে, চাকরি চলে যাচ্ছে। তাহলে ঠিক আছে, এক এক কাজ কর, আমি স্কাইপে শেয়ার করছি, মানে তখন হোয়াটসঅ্যাপ ভিডিও ছিল না। তো স্কাইপটা তখন খুব পপুলার ছিল। তো স্কাইপে ভিডিও করে করে, কেননা আমাকে বুঝতে হচ্ছে, কেননা আমি তো ওর ফিল্ডের নই, তোকে আমি বলছি এটা কী লিখেছে, এটা কী মানে, করে তারপর পাল্টা প্রশ্ন করতে হচ্ছে। আচ্ছা এটা কী, আচ্ছা এটা কী করেছিস ভালো করে বল। তারপর ঠিকঠাক করে করেছি, কেন এখনকার দিনে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আছে, মানে যারা কিওয়ার্ড সার্চ করে, প্লাস আপনাকে ঠিক ঠিকঠাক করে লিখতে হবে। তো যাকে, কিন্তু ঠিকঠাক করে লেখা মানে আপনি এমন নয় যে আপনি এমন কিছু লিখলেন যেটা নিয়ে আপনাকে চ্যালেঞ্জ করলে আপনি একটু অস্বস্তিতে পড়বেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই কোয়াদ্রাত বাবুর যে একটা সিভি রয়েছে, এইটা মানে এমন একটা উদাহরণ যেটা আপনি মাথায় রাখবেন, মানে এটা করবেন না কখনো সিভিতে, মানে জ্ঞানত বা অজ্ঞানত। যেমন কোয়াদ্রাত বাবু ওনার যে সিভিটা আপলোড করেছেন ওনার ওয়েবসাইটে, ওখানে লিখেছেন যে ইস্টবেঙ্গলে আসার আগে উনি তো অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ছিলেন 2.5 মাস, জানুয়ারি 2023 থেকে মার্চের মাঝামাঝি, 14ই মার্চ অবধি 2.5 মাস অ্যাসিস্ট্যান্ট কোচের কাজে নিযুক্ত ছিলেন ডেনমার্কের একটা ক্লাবে। তো উনি লিখেছেন যে উনি মানে ক্লাবটাকে নাকি ইউরোপা কাপে কোয়ালিফাইং করতে সাহায্য করেছেন, এবং লিখেছে যে সে ক্লাব নাকি একটা ম্যাচে হেরে যায় স্পোর্টিং লিসবনের সাথে, এবং তার আগে যে লাজিও ক্লাব আছে এবং যে স্টুম গ্রাজ, মানে অস্ট্রিয়ার স্টুম গ্রাজ, এই দুটো ক্লাবকে হারিয়েছিল ক্লাবটা। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যখন একটু চেক করলাম ফ্যাক্টস, তো দেখলাম যে স্টুম গ্রাজের সাথে ম্যাচটা সেই ক্লাব, ড্যানিশ ক্লাব খেলেছিল নভেম্বর মাসে 2022 সালে, এবং লাজিওর সাথে ম্যাচটা হয়েছিল অক্টোবর মাসে 2022। মানে একটা হয়েছিল প্রায় 1 মাস আগে ক্লাবে জয়েন করার আগে, আর একটা হয়েছিল প্রায় 2 মাস আগে। তো আপনি একটা ক্লাবে জয়েন করার আগে আপনার ক্লাব একটা
ভালো ম্যাচ জিতলো, সেইটা কৃতিত্বে কী করে ভাগ বসাতে পারেন বা দাবি জানাতে পারেন। তো এই ধরনের প্রচুর টেকনিক্যাল ব্যাপার আছে। মানে ধরুন আপনি কোনো একটা বড় কোম্পানিতে যাচ্ছেন চাকরিতে, তো আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি এমন কিছু লিখতে পারবেন না সিভিতে, যেইটা নিয়ে আপনাকে যদি কেউ চ্যালেঞ্জ করে আপনি উত্তর দিতে পারবেন না। তাহলে কিন্তু খুব মুশকিল। মানে যদি না আপনি ইন্টারভিউতে ধরা পড়েন বা ইন্টারভিউতে আপনাকে কেউ মানে বেইজ্জতি করে, এমন হতেই পারে যে পরবর্তীকালে এইচআর থেকে ওটাকে রিভিউ করে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল। এটা বড় কোম্পানিতে প্রচুর ঘটে। মানে আমার আমি ভারতে থাকাকালীনও ঘটেছে এরকম। মানে একটা ছেলে একটা সিভিতে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখেছে, তারপর এইচআর থেকে বলছে তুমি এটা প্রমাণ দাও। মানে প্রমাণ, তো ও ফ্রিল্যান্সে কাজ করেছিল, তো প্রমাণ দিতে পারেনি। তো বিভিন্ন সুযোগ দেয় এইচআর, তবুও ওর পক্ষে প্রমাণ দেওয়া সম্ভব হয়নি, তো ওকে এইচআর থেকে মানে বরখাস্ত করে। তো এটা বড় কোম্পানিতে পলিসিগুলো আছে। তো সেই জন্য একটু সাবধানে লেখালেখি করবেন। মানে এইটা আপনার জীবনের পথের দাবি হওয়া উচিত যে যতটুকু লিখবেন ঠিকঠাক করে লিখবেন। ভালো করে লেখাই যায়। যেমন কিছুদিন আগে আমার পরিচিত একটা অল্প বয়সী একটা মেয়ের একটা সিভি লিখে দিলাম। তো ও যে কাজগুলো করেছে ও নিজেই জানে না। মানে ওকে সেই মনে হচ্ছে যে না আমি দারোগা বাবু। মানে বসে বসে গ্রিল করছি, কিরে তুই খুনটা করেছিস, এইটা করেছিস, এই চুরি করেছিস, মানে মানে উদাহরণটা ওই না, মানে কাজের ব্যাপারটা। তো বলছে হ্যাঁ এইটা করেছি, আমি হ্যাঁ ওটা করেছি। আর ওটা কী করে করলি? বলছে ওটা এভাবে করেছি। আমি বলি সেটা লেখ। তুই যেটা করিস নি সেটা লিখেছিস, আর যেটা করেছিস সেটা লিখিস নি, এটা কী করে চলবে? তো এটাই মোটামুটি বলা যে গলির দাবি যেন না হয় ব্যাপারটা। মানে এই দাবি দাওয়াগুলো যারা করছেন আপনারা, যেখানেই করুন না কেন। আর একটা ব্যাপার নিয়ে ওটা দেখুন ভুলেই যাচ্ছিলাম। এটা একটু অদ্ভুত ব্যাপার। মানে ইউনাইটেডের যে কোচ আছেন না, মানে স্টিভ, উনি বেসিক্যালি খুব অনেস্ট ব্যক্তি। তো উনি জুনিয়রদের নিয়ে খুব কাজকর্ম করেন। তো উনি টুইটারে খুব অ্যাক্টিভ। তো কিছুদিন আগে একটা লেখালেখি হচ্ছিল ওই আমার ওই চ্যাট ফোরাম থেকে। তো উনি কিছু কমেন্ট করছিলেন। তো যাকগে সেখানে কমেন্ট নয়, উনি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমেন্ট করেছেন, দেখলাম যে ওনার হাত দিয়ে এই সব বিশ্বকাপ বেরিয়েছে, মানে বিভিন্ন একাডেমির মারফত। তো এখানে না এই দাবিগুলো একটু অদ্ভুত দাবি। কেননা ধরুন আপনি জীবনে সুপ্রতিষ্ঠিত, ধরুন আপনি একজন প্রসিদ্ধ একজন ডাক্তার, ঠিক আছে? এবার ধরুন আপনি তো একদিনে ডাক্তার হননি, আপনি স্কুলে পড়েছেন। এবার ধরুন আপনার স্কুলের কোনো বায়োলজির টিচার ছিল, যে আপনাকে হয়তো ক্লাস 7 আর 8 পড়িয়েছে। এখন সে যদি দাবি করে বসে যে আমার হাত দিয়ে ডাক্তার বেরিয়েছে, তাহলে ব্যাপারটা মুশকিল। মানে আপনি কি স্বীকার করছেন, মানে যে ডাক্তার ব্যক্তি সে কি স্বীকার করছে যে ক্লাস 7 আর 8 যে বায়োলজির টিচার ছিল সে তাকে এমন কিছু শিখিয়েছে যার জন্য সে পরবর্তীকালে ডাক্তার হতে পেরেছে? কেননা ডাক্তার হওয়াটা তো একটা বিভিন্ন স্টেপের মাধ্যমে যায় না। আপনার স্কুলে ভালো টিচার থাকুক বা না থাকুক, আপনি কিন্তু এগিয়ে যেতেই পারেন জীবনে। যেটা আমি বলছি যে পার্সোনাল কোচ রাখা দরকার ইস্টবেঙ্গলের প্লেয়ারদের, মানে শ্যামল বেসরা, গৌরব, এদের প্রত্যেকে রাখা দরকার। দেবজিৎ রয়, প্রত্যেকে রাখা দরকার। মোহিত সেন, তন্ময়। এবার ধরুন আপনি পার্সোনাল কোচ নিয়ে জীবনে এগিয়ে গেলেন। এবার যদি কেউ দাবি করে বসে, ধরুন কোয়াদ্দার দাবি করলো যে আমি তৈরি করেছি মহিতোষকে, বা আজকে একটা আর্টিকেলে দেখছিলাম বর্তমানে যে নিতুবাবুরা বলছে যে আমাদের ইউথ ডেভেলপমেন্টের মাধ্যমে সায়ন বেরিয়েছে। আমি কিছুই বুঝলাম না। সায়ন কিন্তু গত বছর কলকাতা লিগের পর ইস্টবেঙ্গল জয়েন করেছে। তার আগে কালীঘাট মিলন সংঘতে খেলছিল। আর ইস্টবেঙ্গল জয়েন করে কিছুদিনের মধ্যেই ওকে আইএসএলে প্রমোট করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি প্রমোশনের দাবিটুকু নিতে পারেন, কিন্তু আমরা তৈরি করেছি সায়নকে, এই কথাটার মধ্যে মনে হয় না খুব একটা সততা আছে। কিংবা ধরুন বর্তমানেই দেখলাম আজকে আরেকটা আর্টিকেল লেখা যে দেবজিৎ রয় যে স্ট্রাইকার গতকালও গোল করেছে ওই ড্রিমস যে টুর্নামেন্ট আন্ডার 17-এ গোয়ার বিরুদ্ধে হ্যাট্রিক করেছে দ্বিতীয়ার্ধে। তো হঠাৎ করে সেখানে লেখা দেখলাম যে দেবজিৎ রায় নাকি উত্তরবঙ্গে যে ইস্টবেঙ্গলের একাডেমি তার প্রোডাক্ট। না, ব্যাপারটা তা নয়। দেবজিৎ রায় উত্তরবঙ্গের ছেলে, ধূপগুড়ির ছেলে, জলপাইগুড়ির। তো ইস্টবেঙ্গলের এই বছর আন্ডার 17, আগের বছর আন্ডার 17 টিমের জন্য ট্রায়াল নেওয়া হচ্ছিল। তো সেই ট্রায়ালে ওকে ডাকা হয়েছিল, ঠিক আছে? উত্তরবঙ্গ থেকে যেমন অনেকে, প্রজ্জ্বল সাহা, এদের সব ডাকা হয়েছিল।
সেই ট্রায়াল থেকে তৎকালীন যিনি কোচ ছিলেন, তখন বোধহয় তরুণ দে ছিলেন কোচ, তো সে সিলেক্ট করেছিল। তো প্রথম বছর অতটা আন্ডার 17-এ অতটা নাম হয়নি। পরের বছর মানে এই এই ডিসেম্বর জানুয়ারিতে যে টুর্নামেন্টটা হলো, সেখানেও হ্যাট্রিক করে, বা ভালো হ্যাট্রিক করেনি এবার, অনেক গোল টোল করে নামটা করলো। তো সেখানে উত্তরবঙ্গের একাডেমিটা করতে গেলেও জানি না। তো ভারতে একটা সমস্যা আছে, মানে ভারতীয়দের মধ্যেই বেশিরভাগ আছে আমি দেখেছি, ওর কৃতিত্ব চুরি করে নেয়। মানে ম্যানেজার, অফিসের ম্যানেজার, সে হয়তো কোনো কাজই জানে না, যখন ক্লায়েন্টকে কোনো একটা রিপোর্ট পাঠায়, সে পুরো দাবিটা এমন করে যে সে নিজেই করেছে, অত সে কাজটাতে কি, মানে কাজের কটাও হয়তো জানে না। আর যে কাজটা হয়তো করেছে ব্যাক এন্ডে, তার নামও উল্লেখ করে না। এটা একটা অদ্ভুত একটা কালচার আছে। এই কালচার যতদিন থাকবে না, একটা জাতি কখনো তৃতীয় থার্ড ক্লাস থেকে এগিয়ে আসতে পারবে না। মানে আপনাকে যোগ্য ব্যক্তিকে তার প্রাপ্যটা কিন্তু দিতে হবে। আমার দেখি তো ওই যে যে ইউটিউব চ্যানেলটা আছে না, ওই বাঙাল ছেলে সৌরভ, ওই ছেলেটা কোনো মতো একটা খবর জোগাড় করেছিল ওই ডিয়ামান্টকেসের সইয়ের ব্যাপারে। তখন অনেকেই জোগাড় করেনি, ও কিছুভাবে ওর সোর্স টোস লাগিয়ে বার করেছিল। পরবর্তীকালে খবরটা লেগে যায়, আমরা জানতে পারি যে সত্যি সত্যি সই করেছে। তো তখন দেখে খারাপ লাগছিল, ছেলেটা ইউটিউব দাবি করছে আমি কিন্তু প্রথম করেছি, ওই টুইটারে একটা আছে, এ বলেছে সে বলেছে, কেন এরকম করতে হবে? মানে লোকের কৃতিত্ব চুরি করে আপনি কোনোদিন তো বড় হতে পারবেন না জীবনে। মানে চুরি করে বড় হওয়া যায় নাকি? মানে কাহাতক আপনি কতদিন এই কাজগুলো করবেন? তো এটাই বলার ছিল। আর ওই যে বললাম না যে মানে ইউথ ডেভেলপমেন্টে, মানে ইউথ ডেভেলপমেন্টে কার কতটা কন্ট্রিবিউশন সেটা বোঝা খুব জরুরি। যেমন কোয়াড্রাত এখন বলে বেড়াচ্ছে যে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, বলছে আমি বিএফসির এইসব প্লেয়ারকে তুলেছি। তার আগে কিছু বলতে পারছে না, কেননা ওইটা বলেছিলাম না, ভারতের বাইরে কোয়াড্রাতকে কেউ কোনো দিন কোনো চাকরিতেই নেয়নি, কোনো হেড কোচ হিসেবে, মানে ইউথে লাগায়নি, আর সিনিয়র টিমে তো দেয়নি। আর ও সব জায়গায় লামাসিয়া করে বেড়ায়। ও যে বার্সেলোনাতে ছিল কিছুদিন একটা আন্ডার 18 টিমের দায়িত্বে, সেটা ওর এক সিভি দেখলেই জানতে পারবেন। ও ছিল ফিজিক্যাল ট্রেনার, মানে শরীরের ফিটনেসের ট্রেনার, কিন্তু এমনভাবে প্রজেক্ট করে যেন ওকে কোচ ফোচ রেখেছিল, টেকনিক্যাল কোচ। তো আর ও যেই ধরনের প্লেয়ারদের নাম উল্লেখ করে, যেমন অজয় ছেত্রী, নিশু কুমার, মানে অজয় ছেত্রীর নামকে উল্লেখ করে, মানে হচ্ছে নাম না উল্লেখ করা ভালো। আমি যেমন এই একজনের সিভি বানানোর সময় বলেছেন তুই কাজটা করিস, একটা ছেলের কথা মনে পড়ছে, ও লিখেছিল ও অবসর সময় কম্পিউটার গেমস খেলে, হবিতে লিখেছিল। আমি বললাম এই ধরনের হবি লেখাচ্ছে না লেখালে ভালো। হবি মানে বুঝতে চাইছে তুই মানুষ হিসেবে কীরকম, তোর কতটা তোর মধ্যে আদার অ্যাসপেক্টস আছে। তুই যা হবি লিখছিস, এই হবি কেউ দেখলে তোকে নেবে না, এরকম হবি লেখাচ্ছে না লেখা ভালো। তেমনই আপনি যদি অজয় ছেত্রীকে তৈরি করে থাকেন, ওর নাম উল্লেখ করার থেকে না উল্লেখ করাই ভালো। আর যে ব্যাপারটা আছে যে ইউথ টিমে, যেমন ধরুন এই স্টিভ যে ইউনাইটেডের কোচ বলে আমার হাত দিয়ে এতগুলো বিশ্বকাপ আর বেরিয়েছে, তো আপনাকে দেখতে হবে যে ওই কী সিস্টেমে ছিল, ওর হাত দিয়ে কতগুলো স্টুডেন্ট এডুকেটেড হয়েছে। ধরুন 1000টা স্টুডেন্ট এডুকেটেড হয়েছে, তাদের আগে পরে কি অবস্থা হয়েছে, মানে কেউ 1000 জনকে পড়িয়ে সেখান থেকে 2 জন পাশ করলো, বাকিরা ফেল করলো, সে বলে বেড়ালো আমার হাত দিয়ে 2টো বিশ্বকাপ বেরিয়েছে। আমি জানি না, এটা আমি এমনি জাস্ট এক্সাম্পল বলছি। এই ব্যাপারগুলো কিন্তু তলিয়ে দেখতে হবে। মানে কেউ কোনো একটা আরবিট দাবি করলো, আর আপনি দাবি শুনে গদ হয়ে বললেন বাবা তুমি ঈশ্বর, এসো এসো, আমি গাঁদা ফুল নিয়ে আসছি, একটু রসগোল্লা নিয়ে আসছি, তুমি এসে বসো, আমি তোমায় একটু পুজো করবো। তো এই ব্যাপারগুলো একটু বোঝার দরকার আছে। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ কিন্তু আপনাকে জীবনে লোকে টুপি পরাবে, আর আপনি অলিগলিতে ঘুরে বেড়াবেন, হাতড়ে বেড়াবেন। তো এটাই বলার ছিল। আশা করি কাজে লাগলো অনেকটাই আপনাদের ব্যক্তিগত জীবনে, বা লাগবে। সকলে ভালো থাকবেন।